ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা নিয়ে নতুন মোড়। ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে তেহরানকে নতুন প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। এই পরিস্থিতিতে চলমান আলোচনা বর্ডার লাইনে রয়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কাছে কোনোভাবেই আত্মসমর্পণ করবে না ইরান। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা স্থগিত করে আলোচনার সুযোগ দেওয়ার ঘোষণা দিলেও ট্রাম্প সাম্প্রতিক সময়ে ভিন্ন ভিন্ন বার্তা দিয়েছেন। কখনো তিনি চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন, আবার কখনো কঠোর পদক্ষেপের হুমকিও দিয়েছেন। এমন পরিস্থিতিতে ট্রাম্প আবারও বলেছেন, ইরান শান্তি চুক্তিতে সম্মত না হলে আবার আক্রমণ চালানোর জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত। কিন্তু সঠিক উত্তর পেতে ওয়াশিংটন কয়েকদিন অপেক্ষা করবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আমরা যদি সন্তোষজনক জবাব না পাই, তাহলে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আমরা পুরোপুরি প্রস্তুত। আমাদের এখন জবাব চাই যা শতভাগ সন্তোষজনক হবে। এছাড়া ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি তিনি কোনোভাবেই বিবেচনা করবেন না। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক্সে এক পোস্টে বলেছেন, ইরান আলোচনার জন্য প্রস্তুত আছে, কিন্তু বল প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না। সংঘাত স্থায়ীভাবে বন্ধে কূটনৈতিক আলোচনার ধারাবাহিকতায় ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানের কাছে নতুন একটি প্রস্তাব পাঠানো হয়েছে। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই নতুন খসড়া প্রস্তাব পাঠানো হয় বলে নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম। এর আগে ইরানের পক্ষ থেকে একটি 14 দফার প্রস্তাব দেয়া হয়েছিল। এদিকে হরমুজ প্রণালীতে একটি বিশেষ নিয়ন্ত্রিত সমুদ্র অঞ্চল প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইরান। এর ফলে এই অঞ্চল দিয়ে যে কোনো আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ পারাপারের ক্ষেত্রে ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হবে। মনিরুজ্জামান বাবু, ৭১। চলমান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৪২টি অত্যাধুনিক সামরিক বিমান ও ড্রোন সম্পূর্ণ ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন কংগ্রেসের স্বাধীনতা গবেষণা সংস্থা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে। তবে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর আগে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, অপারেশন এপিক ফিউরিতে প্রায় ২৯ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। পেন্টাগন জানায়, যুদ্ধক্ষেত্রে ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম মেরামত এবং ধ্বংস হওয়া যুদ্ধ বিমানের পরিবর্তে নতুন বিমান প্রতিস্থাপন করতেই সামরিক ব্যয় এতটা বেড়েছে। তবে এখনো পর্যন্ত যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন প্রকাশ করেনি মার্কিন প্রতিরক্ষা দপ্তর। রাজনৈতিক সংকটে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় বুধবার ইসরায়েলি পার্লামেন্ট বিলুপ্তির প্রাথমিক একটি বিল পাশ হয়েছে। এর মধ্য দিয়ে ইসরায়েলে আগাম নির্বাচনের পথ প্রশস্ত হয়েছে। কোনো বিরোধিতা ছাড়াই ১১০ জন আইন প্রণেতার বিপুল সমর্থনে ইসরায়েলি পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রাথমিক বিল পাশ হয়েছে। ইহুদি দলগুলো জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ক্ষমতাসীন জোট নিজেই এই বিলটি উত্থাপন করে। তবে প্রাথমিক অনুমোদনের মাধ্যমে ইসরায়েলে আগাম নির্বাচনের পথ প্রশস্ত হলেও এটি চূড়ান্ত আইনে পরিণত হওয়ার আগে সংসদীয় কমিটিতে পর্যালোচনা এবং নেসেটে আরও ৩ দফা ভোটাভুটি প্রয়োজন হবে। আগামী অক্টোবরে নির্ধারিত নির্বাচনের আগে সেপ্টেম্বরে এই আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকো আলবানিজের ওপর থেকে অবশেষে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। একজন ফেডারেল বিচারক নিষেধাজ্ঞাগুলো তার মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে বলে মন্তব্য করার এক সপ্তাহ পর এই সিদ্ধান্ত এলো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় বুধবার মার্কিন ট্রেজারি বিভাগ তাদের ওয়েবসাইটে এক সংক্ষিপ্ত আপডেটে আন্তর্জাতিক অপরাধ আদালত সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার শিরোনামের অধীনে আলবানিজের নাম তালিকাভুক্ত করেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জেলা বিচারক রিচার্ড লিওন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। ফেব্রুয়ারিতে আলবানিজের স্বামী ও মেয়ের দায়ের করা এক মামলার পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেইজিং সফরে বহুল আলোচিত ও কাঙ্ক্ষিত পাওয়ার অব সাইবেরিয়া 2 গ্যাস পাইপলাইন চুক্তিটি
অধরাই রয়ে গেছে। দুই নেতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও প্রযুক্তির ক্ষেত্রে 20টিরও বেশি চুক্তি সই করলেও গ্যাস প্রকল্পের মূল্য, সময়সূচি ও অর্থায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কোনো সুরাহা হয়নি। তবে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, পাইপলাইনের রুট ও নির্মাণের ধরন নিয়ে একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছানো গেলেও গ্যাসের দাম, নির্মাণ ব্যয় এবং বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়রেখার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো মীমাংসা এখনো বাকি। তবে বিশ্লেষকদের ধারণা, এই আলোচনা চূড়ান্ত রূপ নিতে আরও কয়েক বছর লেগে যেতে পারে। এদিকে এই চুক্তির বিষয়ে এখনো কিছু জানায়নি চীন। মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে 200 বিমান কেনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে চীন। গত সপ্তাহে বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকের পর এই ঘোষণা আসে। স্থানীয় সময় বুধবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির আওতায় বিমানের ইঞ্জিন, যন্ত্রাংশ ও বিভিন্ন উপাদান সরবরাহে নিশ্চয়তা দেবে যুক্তরাষ্ট্র। পাশাপাশি দুই দেশ গত অক্টোবরে হওয়া শুল্ক বিরতি আরও বাড়ানোর দিকেও কাজ করবে। এছাড়া অন্তত $30 বিলিয়ন পণ্যে পারস্পরিক শুল্ক কমানোর উদ্যোগও নেওয়া হবে। এদিকে চীন সফর শেষে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, বোয়িং এর জন্য 200টির বেশি বিমানের চুক্তি হয়েছে। ভবিষ্যতে 750টি বিমানের প্রতিশ্রুতিও রয়েছে, যা এ যাবৎকালে সর্ববৃহৎ অর্ডার হতে যাচ্ছে। হত্যার ষড়যন্ত্র সহ একাধিক অভিযোগে কিউবার সাবেক নেতা রাউল কাস্ট্রোর বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার মিয়ামির ফ্রিডম টাওয়ারে এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ কথা জানান। মার্কিন অভিযোগে বলা হয়, 1996 সালে কিউবা ও ফ্লোরিডার মাঝামাঝি আকাশসীমায় দুটি বিমান ভূপাতিত করে 4 জনকে হত্যার ঘটনায় রাউল কাস্ট্রো সহ আরও 5 জন জড়িত ছিলেন। নিহতদের মধ্যে 3 জন ছিলেন মার্কিন নাগরিক, আর ঘটনার সময় কাস্ট্রো ছিলেন কিউবার সশস্ত্র বাহিনীর প্রধান। এসব অভিযোগে যাবজ্জীবন কিংবা মৃত্যুদণ্ড হতে পারে 94 বছর বয়সী কাস্ট্রোর। ইবোলার নতুন ভ্যাকসিন পেতে আরও 9 মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। স্থানীয় সময় বুধবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা ডক্টর ভাসি মূর্তি এ তথ্য জানান। তিনি জানান, বর্তমানে 2টি ভ্যাকসিন নিয়ে কাজ চলছে, তবে এগুলোর কোনোটিরই এখনও ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়নি। এই পরিস্থিতিতে আফ্রিকার দেশ DR কঙ্গো ও প্রতিবেশী উগান্ডায় নতুন করে উদ্বেগ বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এখনো পর্যন্ত ইবোলায় আক্রান্তের সন্দেহভাজন সংখ্যা প্রায় 600, আর মারা গেছে 139 জন। তবে ভাইরাস শনাক্তে বিলম্ব হওয়ায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জ্বালানির উচ্চ মূল্য মার্কিনীদের দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলেছে। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী গ্যাসোলিনের লাগামহীন দামের কারণে প্রায় 80% মার্কিনী তাদের কেনাকাটা ও যাতায়াতের অভ্যাসে বড় পরিবর্তন এনেছে। ঘর সামলাতে ও বাজেট ঠিক রাখতে পরিবারগুলোর নানা উদ্ভাবনী ও সৃজনশীল উপায় খুঁজছে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। পেট্রোলের উচ্চ মূল্যের জবাব মালি হাইটাওয়ার দিয়েছেন এক খেলনা দিয়ে, যেটি তিনি কারো আবর্জনার বাক্স থেকে কুড়িয়ে এনেছিলেন। জর্জিয়ার 30 বছর বয়সী মিস্ত্রি পাওয়ার শাওয়ার থেকে 2 গ্যালন তেল ধারণক্ষম একটি 1 পিস্টন বিশিষ্ট ইঞ্জিন একটি ভাঙা গোলাপি রঙের পাওয়ার হুইলস বারবি ড্রিম ক্যাম্পারে লাগিয়েছেন। ব্যাটারি চালিত এই খেলনা গাড়িটির উচ্চতা 4 ফুটেরও কম। তার যে আসল গাড়ি 1996 সালের মডেলের মার্সিডিজ বেঞ্জ কনভার্টিবল পেট্রোল ভরাতে খরচ পড়ে যাবে $90 কাছাকাছি। নিত্যপণ্য রাখতে তিনি ওই ড্রিম ক্যাম্পারের ওপরের দিকে একটি র্যাকও লাগিয়ে নিয়েছেন। তার এ সমাধান অনেকের কাছে অস্বাভাবিক লাগতে পারে, কিন্তু পেট্রোলের দাম দিনকে দিন বাড়তে থাকায় মার্কিনীদের দৈনিক সিদ্ধান্তকে এভাবেই নানাভাবে বদলে দিচ্ছে। গাড়ি, বিশেষ করে কম জ্বালানি সাশ্রয়ী এসইউভি বা হালকা ট্রাকের প্রতি মার্কিনীদের যে দীর্ঘদিনের আসক্তি, অনেকেই এখন তা থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন। এটা আমার বারবি জিপ। ছোটবেলা থেকেই গো কার্ট আর ছোটখাটো যানবাহন বানানোর প্রতি আমার একটা আলাদা ঝোঁক ছিল। তারপর যখন দেখলাম গ্যাসের দাম কেমন বাড়ছে এবং এসব বিষয় যখন ভাবলাম, জানেন কি, আমি ছোট মিনি গাড়ি বানানো শুরু করব। আর এটা সেগুলোরই একটা, যেটা আমি নিজের ব্যক্তিগত সৃষ্টি হিসেবে রেখে দিয়েছি। সোমবারও মার্কিনীদের গড়ে প্রতি গ্যালন পেট্রোলের জন্য $4.52 দিতে হয়েছে বলে জানিয়েছে আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন। অথচ যুদ্ধের আগে এ খরচ ছিল গ্যালন প্রতি $3 কাছাকাছি।
It's actually is quite easier than you would think. I started with a go-kart, then I found আমার একাধিক গাড়ি আছে, তাই গাড়িতে জ্বালানি ভরানো কখনো বড় সমস্যা মনে হয়নি। আমি শুধু ভাবতাম এটা তো করতেই হবে, কিন্তু এখন বুঝতে শুরু করেছি আরে আমার মিনিভ্যান ভর্তি করতে তো $60 লাগছে। এটা তো সত্যি পাগল করার মতো ব্যাপার। You can buy it and throw it in one of these and make it like a গত 28 এপ্রিল ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজে প্রকাশিত ইপসোসের এক জরিপে গাড়ি চালানো কমানোর কথা বলেছেন 44% আমেরিকান। সৃষ্টি ঘটক, 71। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিজেপি সরকার। নবান্নে এক অনুষ্ঠানে এই সংক্রান্ত আইন কার্যকর করার কথা জানান শুভেন্দু। তিনি জানান, নাগরিকত্ব সংশোধনী আইনের অন্তর্ভুক্ত নন যারা, তাদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। পরে তাদের তুলে দেওয়া হবে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে। বিএসএফ তাদের সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানোর কাজ করবে। শুভেন্দু জানান, 1 বছর আগে কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যের জন্য এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছিল, কিন্তু সেই সময় পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল সরকার তা কার্যকর করেনি। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশি বা রোহিঙ্গাদের কেউ স্থলপথে কিংবা জলপথে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের সময় ধরা পড়লে তৎক্ষণাৎ তাদের ফেরত পাঠিয়ে দিতে হবে। ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। মাননীয় ডিজিপিকে এবং হোম সেক্রেটারিকে বলে দেওয়া হলো, পশ্চিমবঙ্গের বর্ডার সন্নিহিত সমস্ত থানাগুলিতে এই আইন দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে আমরা আজ থেকে কার্যকর করলাম। সারা বছর কর্মব্যস্ত থাকলেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশে আসেন প্রবাসীরা। কিন্তু এবছর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে পরিবারের সাথে ঈদ করতে পারছেন না অসংখ্য কুয়েত প্রবাসী। তাদের অভিযোগ, ফ্লাইট বন্ধ ও টিকিটের চড়া দামের ফলে দেশে আসতে পারছেন না তারা। কুয়েত থেকে সহকর্মী সাদেক রিপনে পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। মধ্যপ্রাচ্য সংকটে 28 ফেব্রুয়ারি হতে কুয়েত থেকে বন্ধ হয় বাংলাদেশে আসা কুয়েত এয়ারলাইন্স ও জাজিরা এয়ারলাইন্স সহ অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে এই দুটি এয়ারলাইন্স সীমিত পরিসরে ফ্লাইট শুরু করলেও কুয়েত সরকারের অনুমতি না পাওয়ায় এখনো বন্ধ অনেক এয়ারলাইন্সের কার্যক্রম। এদিকে অন্যান্য ফ্লাইট বন্ধ ও নির্দিষ্ট ফ্লাইটগুলোর টিকিটের দাম বেশি হওয়ায় এবছর দেশে এসে ঈদ করতে পারছেন না কুয়েত প্রবাসীরা। এয়ারলাইন্সের টিকিট কাটছি, এয়ারলাইন্সটা এখন বন্ধ আছে, ঈদের পরে হয়তো চালু হবে। তবে আমার কোরবানি ঈদটাও করা হলো না, রোজার ঈদটাও করা হলো না। এখন টিকিটের দামটা এত বেশি যে আসলে এইটাও কি আমি দেশে করতে পারবো কিনা, পরিবারের সাথে আসলে সময়টা পার করতে পারবো কিনা, আমি কনফিউশনে আছি। অন্যদিকে কুয়েত এয়ারলাইন্স বাতিল হওয়া টিকিটগুলো রিবুকিং এর সুযোগ দিলেও যাত্রীর অনুপাতে ফ্লাইট সংখ্যা কম হওয়াতে ঈদের আগে অসংখ্য প্রবাসী রিবুকিং করতে ব্যর্থ হয়েছেন। টিকিটের দাম তো প্রচুর, লাস্ট পর্যন্ত আগামী মাসের 15 তারিখ যেতেছি দেশে। এদিকে কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সকল নিরাপত্তা জোরদার নিশ্চিত করে জুন থেকে পুরোপুরিভাবে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে। মনিরুজ্জামান বাবু, 71। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল, থাকুন 71 সাথে।